জানুয়ারিতেই যমুনা রেল সেতু উদ্বোধন, 1 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে, বাড়বে যোগাযোগের গতি। বৈধ অবৈধ প্রায় 12 লাখ রিকশায় রাজধানীর সড়কে বিশৃঙ্খলা, কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড় কেনার হিড়িক। এবং সিরিয়া জুড়ে ইসরায়েলি হামলায় জাতিসংঘের উদ্বেগ, ঝুঁকি এড়াতে তেল আবিবের হামলা, দাবি যুক্তরাষ্ট্রের। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। নতুন বছরের জানুয়ারিতেই জনসাধারণের জন্য খুলে দেয়া হবে যমুনা নদীর ওপরে নির্মিত রেল সেতু। তবে রেলওয়ে মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মেলবন্ধন এই সেতু দিয়ে একসাথে 2টি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়বে দ্বিগুণের মতো। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। পুরাতন যমুনা বহুমুখী সেতু থেকে 300 মিটার উজানে সমান্তরালে দৃশ্যমান নতুন নির্মাণ। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু শুধু টাঙ্গাইল আর সিরাজগঞ্জের দূরত্ব কমিয়েছে তা নয়, তৈরি করেছে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণের মেলবন্ধন। নির্মাণ সঙ্গীরা বলছেন, বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির উৎকর্ষ মিলবে এখানে। বলা হচ্ছে, সেতুতে ব্যবহৃত লোহার পাতের রং ও ধরন 100 বছর স্থায়িত্বের, তাতে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে কয়েক গুণ। থার্ড পার্টি টেস্ট করানো হয়েছে বাইরে, এবং কিছু মেটেরিয়াল যেগুলো বাংলাদেশ থেকে আমরা সংগ্রহ করেছি, সমস্ত মেটেরিয়াল বাংলা বুয়েট থেকে টেস্ট করা হয়েছে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসলে এই ব্রিজটা করা হয়েছে, এটাই বলতে হবে। একদম আধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে ব্রিজটা করতে গিয়ে, এবং কোনো কোয়ালিটি বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। এটি চালু হলে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি আসবে, তেমনি আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলবে এ পথ ধরে, যেখানে 50 মিনিটের পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে। প্রকল্প পরিচালক বলছেন, কাজ শেষ হয়েছে সবে, নতুন বছরের জানুয়ারিতেই হবে উদ্বোধন। আমাদের যে ফাউন্ডেশনটা নির্মাণ করেছি সেটা হচ্ছে স্টিল পাইপ, শীট পাইলের উপরে। অন্য ব্রিজগুলো যেটা আছে সেগুলোতে মাইল্ড স্টিল ইউজ করা হয়, সেটা প্রতি 3 বছর পর পর পেইন্টিং করতে হয় স্টিলের স্থায়িত্বটা রক্ষার জন্য। কিন্তু এখানে আমাদের 100 বছরে 1%-এর বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হবে না। ব্রডগেজ ট্রেনের জন্য 120 কিলোমিটার পার আওয়ার এবং মিটার গেজ ট্রেনের জন্য 100 কিলোমিটার পার আওয়ার। তো এই ফুল স্পিডে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করলে আমরা আগে যেখানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে অলমোস্ট 45 মিনিট থেকে 50 মিনিট সময় লাগতো, এখন সেটা 5 মিনিটে সম্ভব হবে। রেলওয়ের নতুন মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। ইতোমধ্যে শুরু হয়েছে সকল প্রক্রিয়া। এটা অরিজিনালি আসলে আমাদের যখন জাইকার সাথে আমাদের যখন লোন এগ্রিমেন্ট হয়, এটা কিন্তু যমুনা রেল সেতু নামেই লোন এগ্রিমেন্টটা হয়। যাক পরবর্তীতে পরিচয়, কারণ এটা প্রজেক্টের নামটা একটু চেঞ্জ করে, কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে আসার জন্য এটা প্রস্তাব করা হচ্ছে। তো মিনিস্ট্রি এটা অনুমোদন দিলে এটা নাম পরিবর্তন হয়ে যাবে। পদ্মা সেতু এবং যমুনা রেল সেতুর মধ্যে অন্যতম পার্থক্য এর রেল লাইনের সংখ্যায়। এটি ডাবল লাইন হওয়াতে একই সময়ে একসাথে 2টি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে যখন এটি পুরোপুরি চালু হবে, যেমন যাত্রীবাহী ট্রেনের যাত্রার সংখ্যা বাড়বে, তেমনি কমবে পণ্যবাহী ট্রেন চলাচলের যে সীমাবদ্ধতা রয়েছে সেটি।
সিফাত শাহরিয়ার, এখন সিরাজগঞ্জ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশে কথা বলছেন শহীদ জুলাই স্মৃতি সার্জিস আলম। সরাসরি চলে যাব সেখানে। চাকা কতটা প্রশস্ত হবে সেটা অনেকটা নিয়ন্ত্রণ করবে, কিংবা তার কর্মদক্ষতা, জীবন জীবিকার পট পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারে। সেই জায়গা থেকে আমরা অন্তত যখন আমার এই উত্তর কিংবা চাপাই এই পার্সপেক্টিভ আসবে, আমরা যেন ব্যক্তিগত কিংবা ছোট্ট গোষ্ঠীগত স্বার্থগুলোকে উপেক্ষা করার মানসিকতা দেখাই। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে যদি এই 24-এর ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে, এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে, হয়তো খুনি, হয়তো কোনো ফ্যাসিস্ট, তাদের বিরুদ্ধে সংগ্রামের রাজপথে, অথবা বিজয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশে কথা বলছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে যান্ত্রিক অযান্ত্রিক রিকশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। তথ্য বলছে ঢাকায় বৈধ অবৈধ মিলে রিকশার সংখ্যা 12 লাখের বেশি, যার মধ্যে লাইসেন্সধারী প্রায় 2,14,000। ফলে বিপুল সংখ্যক অবৈধ রিকশা একদিকে যেমন শহরে তীব্র যানজট সৃষ্টি করছে, অন্যদিকে যান্ত্রিক রিকশার বেপরোয়া গতিতে ঘটছে নিয়মিত দুর্ঘটনা। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। আমরা ভাড়া চাই 120 টাকা, প্যাসেঞ্জারে হেঁটে জায়গা 80 টাকা। তবে এটা বন্ধ করে দিলে আমরা ভালো হইব, নাইতে আমরা এটা বন্ধ করে দেন। ওরা বাজার দিলে আর উল্টো আমাদের গাড়ি ভাঙচুর করে, জায়গায় জায়গায় আন্দোলন করে। ওরা যদি ট্যাক্স না দিয়ে চলতে পারে তাহলে আমরাও ট্যাক্স দিব না, আমাদেরকেও ট্যাক্স ফ্রি করে দেয়। এসব চালকদের একটাই প্রশ্ন, লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত রিকশা সড়কে চলাচল করতে পারলে তারা কেন লাইসেন্স ফি দিয়ে সড়কে চলাচল করবে? 5 আগস্টের পর রাজধানীর প্রধান সড়কে অবাধে চলতে শুরু করে ব্যাটারি চালিত রিকশা। যানজট, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে এসব রিকশা বন্ধে গত 19 নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। তবে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের মুখে আদেশটি স্থগিত করেন চেম্বার আদালত। এরপর থেকে ব্যাটারি রিকশার দাপট আরও বেড়েছে। অটোরিকশাটা বাচ্চারা চালায়, ওরা আবার অনেক বাজেভাবে চালায় জিনিসটা। আবার কেউ কেউ আছে যে যারা বয়স্ক আছে, যারা পায়ে রিকশা চালাচ্ছে, তাদের ওভারটেক করে চলে যায়। তারা অনেক ক্ষমতা দেখায়, মারবো কাটবো এরকম অবস্থা। রাস্তার মাঝখান দিয়ে যেভাবে চালায়, তাদেরকে হর্ন দিলেও তারা সাইড দিতে চায় না, আর বরং কি এরা উল্টাপাল্টা চালায়া একটা গাড়ির উপরে পড়ার পরে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণা বলছে 2019 সালে ঢাকায় রিকশা ছিল 11 লাখ। তবে অনেকের মতে 5 বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 লাখের উপরে। সংস্থাটিতে নিবন্ধিত রিকশা মাত্র 1,82,630টি, আর ঢাকা উত্তর সিটিতে এই সংখ্যা মোটে 31,000। নিবন্ধিত 2,13,000 রিকশার সবই প্যাডেল চালিত রিকশা। এর বাইরে রাজধানীতে সব রিকশাই অনিবন্ধিত। এই রিকশাটির পেছনে লেখা আছে মিথিলা, পাশাপাশি এখানে যোগাযোগের নম্বর দেয়া আছে 01970033556। পাশে যদি আমরা আরেকটি রিকশা দেখি, এখানে নাম না থাকলেও যোগাযোগের নম্বর ঠিকই দেয়া আছে। এক পরিসংখ্যান বলছে ঢাকায় যেসব নিবন্ধিত রিকশা চলাচল করে তার থেকে অনিবন্ধিত রিকশার পরিমাণ 10 লাখের বেশি। এসব রিকশায় যেখানে নাম কিংবা যোগাযোগের নম্বর দেওয়া আছে, সেখানে আসলে থাকার কথা ছিল সিটি কর্পোরেশনের লাইসেন্স নম্বর সহ নাম্বার প্লেট কিংবা কিউআর কোডের ছবি। ঢাকায় রিকশার নিবন্ধন দেয় 2 সিটি কর্পোরেশন। তাদের কাছে প্রশ্ন ছিল অনিবন্ধিত রিকশা কিভাবে সড়কে চলছে। উত্তরে ডিএনসিসি ব্যাটারি চালিত রিকশার দায় চাপালো অন্য সংস্থার উপর, আর ডিএসসিসি বলেছে অভিযান পরিচালনার কথা। ইজি বাইক ইজ নট আওয়ার। সরকার যদি বলে যে এটা ইজি বাইকটা সিটি কর্পোরেশন বা পৌরসভার ম্যান্ডেট, দেন উই উইল টেক কেয়ার। অনিবন্ধিত, সেটি যান্ত্রিক অযান্ত্রিক যা কিছুই হোক না কেন, প্যাডেল চালিত হোক, ইঞ্জিন চালিত হোক, আমরা চাই যে সেগুলোকে যারা আমাদের রেজিস্ট্রেশনের বাইরে থাকবে তাদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করব।
এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধ না হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থা স্থবির হওয়ার শঙ্কা খোদ ডিএমপি কমিশনারের। এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অবৈধ রিকশা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। সেই সাথে ব্যাটারি চালিত রিকশা নিয়ে আদালতের রায় জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে দুই সিটিকে। ঢাকার মতো শহরে যে যা ইচ্ছে করা যায়, এই ধারণাটা কেন আসলো? আর হচ্ছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। অবশ্যই মহাসড়ক এবং অন্য অনেক সড়কেই প্যাডেল চালিত রিকশা এবং অটোরিকশা চলার সুযোগ নেই। যেখানে যেখানে চলার সুযোগ আছে নিয়ন্ত্রিত উপায়, সেই নিয়ন্ত্রণ সাপেক্ষে চলার যেই ডিটেইলিং সেটা কিন্তু কর্পোরেশনকে করার দরকার। রাজধানী থেকে অবৈধ রিকশার দৌরাত্ম্য কমাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে নানা কারণে। অথচ সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিকল্প নেই বলছেন নগর বিশেষজ্ঞরা। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। একটা সময় মনে করা হতো ঢাকা শহরে আসলে সবার ইচ্ছা পূরণ হয়, কিন্তু কালের পরিক্রমায় এই কথাটি কিছুটা পরিবর্তিত হয়ে এখন রূপ নিয়েছে ঢাকা শহরে এসে যা ইচ্ছে তাই করা যায়। না হলে কিভাবে এই বিপুল সংখ্যক অবৈধ রিকশা প্রশাসনের নাকের সামনে দিয়ে এই শহরে চলাচল করতে পারে? এতে একদিকে যেমন সিটি কর্পোরেশন তাদের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে যানজট সৃষ্টি সহ বিভিন্ন সময় ঘটছে নানা দুর্ঘটনা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে প্রান্তিক জনজীবনে নেমেছে দুর্ভোগ। চুয়াডাঙ্গায়ও চলছে শীতের দাপট। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে ঘরের বাইরে বের হচ্ছেন কর্মজীবীরা। কুমিল্লা জুড়ে জেঁকে বসেছে শীত। 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। কুয়াশার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতি নেমেছে অর্ধেকে। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে ঘন কুয়াশার কারণে 6.5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 9টায় স্বাভাবিক হয়েছে পাটুরিয়া দৌলদিয়া নৌপথে ফেরি চলাচল। 2 পারে আটকে পড়া যানবাহনগুলো পারাপার শুরু করেছে। মাত্র 20 টাকায় মিলছে শীতের পোশাক। নীলফামারীর সৈয়দপুরে পুরনো কাপড়ের বাজারে তাই ভিড় লেগেছে নিম্নবিত্ত ক্রেতাদের। তবে একটু ভালো মানের পোশাক কিনতে এবার কিছুটা দাম বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রতিটি পুরনো কাপড়ের বেল্ট বা গাইডে দাম বেড়েছে 2000 টাকা পর্যন্ত। আমিরুল বাপ্পির প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। এই দামেই মিলছে শীতের সোয়েটার, জ্যাকেট। তবে তার জন্য পোশাকের মানে ছাড় দিতে হচ্ছে ক্রেতাকে। যাদের অনেক দাম দিয়ে শীত নিবারণের সামর্থ্য নেই, তাদের জন্য অনেকটাই স্বস্তির। পুরনো কাপড়ের এই বাজারটি নীলফামারীর সৈয়দপুরে। স্টেশনের পাশেই দ্বিতীয় রেলগুমটির 2 পাশে প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে প্রতি বছরই বসে এই মৌসুমি বাজার। অক্টোবরের শেষ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত মেলে পুরনো কাপড়, সোয়েটার, জ্যাকেট, কম্বল, ব্লেজার, কোট, লং কোট, মাফলার, মোজা, টুপি, প্রায় সব ধরনের শীতের পোশাক পাওয়া যায় এখানে। কেউ রেল লাইনের ধারে স্তূপ করে বিক্রি করেন, কেউ বিক্রি করেন দোকানে। ব্যবহৃত অব্যবহৃত বিদেশি কাপড় কিনতে ক্রেতারা আসেন দূর দূরান্ত থেকে। এখানে দেখলে আমাদের পুরাতন কাপড়ের মধ্যে অনেক ভালো কাপড় আছে, সেগুলো পাওয়া যাবে। কম দামে জিনিসের রেট কম দামে পাই, এই জন্য এখানে আসি। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, অনেক সাশ্রয়। নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত সবাই আসেন কাপড় কিনতে। মেলে ব্র্যান্ডের পোশাকও। তবে গত বছরের চেয়ে এবার দাম বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। তবে যাদের কাছে গত বছরের কাপড় ছিল, তারা বিক্রি করছেন আগের দামেই। রংপুর বিভাগের সব জেলা, এমনকি রাজশাহী বিভাগ থেকেও খুচরা বিক্রেতারা আসেন এখান থেকে গাইড বা বেল্ট কিনতে। পুরা ফুল শীত তো আসেনি এখনো। শীত হলে একটু জমজমাট ব্যবসা চলবে। প্রতিটা গাড়ি এক একটা এক দাম, 8000, 10000, 12000, এক একটা এক দাম। 3টা গাড়ি নিছি আমাদের গ্রামের বাজারে আর কি বিক্রি করবে গুলা। চট্টগ্রাম থেকে বড় বড় গাইড বা বেল্ট কিনে নিয়ে আসেন পাইকারি বিক্রেতারা। আগে এখানকার ব্যবসায়ীরা সরাসরি আমদানি করলেও নানা জটিলতায় সেটা বন্ধ হয়েছে। ব্যবসায়ীদের দাবি, প্রতিটি বেল্টে 500 থেকে 2000 টাকা পর্যন্ত দাম বেড়েছে এবছর। ডলার দাম বেশি, মালের দাম বেশি, দেখা যায় কস্টিং বেশি হয়। মালের আগে যেটা তুলনায় আপনার কাস্টমার বেশি ছিল, এখন কাস্টমার কম। মালের দাম বাড়তি, মানুষ পোষাইতে পারতেছে না।
প্রতি বছর ঠিক কত টাকার কেনাবেচা হয় তার কোনো সঠিক হিসাব নেই কারো কাছে, তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি অন্তত 3 কোটি টাকার ব্যবসা হয়। মোজা থেকে শুরু করে কম্বল আর মাফলার থেকে শুরু করে লংকোট কি পাওয়া যায় না সৈয়দপুরের এই মৌসুমি কাপড়ের বাজারে। আর তাই তো প্রত্যেক শীত মৌসুমে বসা এই অস্থায়ী মার্কেটে কাপড় কিনতে আসেন দূর দূরান্ত থেকে লোকজন, কারণ এখানে পাওয়া যায় 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের কাপড়, অনেক ভালো মানের। আর এই মার্কেটে প্রত্যেক বছর ব্যবসা হয় কয়েক কোটি টাকার। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। রাজধানীর বাজারে রাজশাহী মানিকগঞ্জের হাজারি গুড় পাওয়া যাচ্ছে। গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। এদিকে চট্টগ্রামের বাজারে এখনও স্বাভাবিক হয়নি সোয়াবিন তেলের সরবরাহ। বিস্তারিত জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী বাজারে আছেন হোসাইন জিয়াদ। তবে প্রথমেই জাবেদ, আপনার কাছে জানতে চাই, এই যে গুড়ের দাম কিছুটা বাড়তি, সরবরাহ সংকটটাকে অন্য কোনো কারণ আছে কি জানতে পারলেন? অনেক আজ অগ্রহায়ণের 28 তারিখ, হেমন্তকালের একেবারেই শেষ লগ্ন, শেষ বেলা বলা যায়। এরই মধ্যে কিন্তু গ্রাম ছাড়িয়ে নগরেও বাতাসে শিরে শিরে যে বাতাস সেটি কিন্তু অনুভব করা যাচ্ছে। শীত কিন্তু এরই মধ্যে নগরীত জেঁকে বসেছে। আপনি জেনে থাকবেন যে নগরীর বিভিন্ন জায়গায় নবান্ন উৎসব হয়। সেই নবান্ন উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে এই শীতের নানা ধরনের পিঠাপুলির যে আয়োজন থাকে সেটি। এছাড়া আরও বিশেষভাবে বলা যায় যে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পারিবারিক যে বন্ধন, সেই বন্ধনকে আরও সুদৃঢ়, আরও মজবুত করার ক্ষেত্রে এই যে শীতের যে পিঠা, সেই পিঠার কিন্তু একটি ভিন্ন আবেদন, একটি ভিন্ন একটি আয়োজন থাকে এবং এই শীতের পিঠা পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে বলে কিন্তু আমরা জানি। এটি বাঙালির ঐতিহ্যের একটি অংশ। এই হিসেবে আমরা যে বাজারে আছি, এই বাজারে রাজশাহী থেকে শুরু করে ঐতিহ্যবাহী মানিকগঞ্জের যে হাজারি গুড়, সেই হাজারি গুড় পাওয়া যাচ্ছে। একই সঙ্গে বাটালি যে ছোট গুড়, সেটিও পাওয়া যাচ্ছে 220 টাকা দরে, এবং হাজারি যে গুড়টি সেটি একটু বড় আকারে, সেটি 240 টাকা দরে বাজার থেকে ক্রেতারা ক্রয় করতে পারছেন। বিক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় এবার প্রতি কেজি গুড় 20 টাকা করে বেড়েছে। এর কারণ হলো দ্রুত নগরায়ন এবং আরবানাইজেশনের ফলে যে খেজুর গাছ বিভিন্ন জায়গায় কাটা পড়ছে, সেই খেজুর গাছ কেটে ফেলার ফলেই মূলত খেজুরের রস কিছুটা কম আসলে গাছিরা গাছ থেকে পেরে আনছেন, যার ফলে এই যে খেজুরের যে উৎপাদন, সেই খেজুর গুড়ের যে উৎপাদন সেটি কিছুটা একটু কমের দিকে। তবে পাশাপাশি কিন্তু আখের রসের যে গুড় রয়েছে সেটি কিন্তু বাজারে সরবরাহ প্রচুর, এবং অন্যান্য আরও যে গুড় রয়েছে সেই ধরনের গুড়ের সরবরাহ কিন্তু রয়েছে। আমি ক্রেতাদের সঙ্গে কথা বললাম, ক্রেতারা আমাদের যে বিষয়টা জানালো সেটি হলো যে এই শীতের যে পিঠা, সেই পিঠার পারিবারিক সদস্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে, এবং এই শীতের পিঠা কিন্তু বেশ মুখরোচক এবং রস জাতীয়, রসালো ধরনের পিঠা, এগুলোকে ভিন্ন মাত্রা যোগ করতে এই যে খেজুর গুড়ের যে কদর এবং ভূমিকা সেটি কিন্তু অপরিহার্য। তো ক্রেতারাও, আমি দেখেছি যে ক্রেতারাও বেশ আগ্রহ নিয়ে এই খেজুর যে গুড় সেটি তারা কিনতে কিন্তু এই কারণ বাজারে এসেছেন। কথা হচ্ছিল তাদের সঙ্গে, তারা জানিয়েছে যে এই শীতে একটু পিঠাপুলির আয়োজন বাসা বাড়িতে না করলে শীতের যে আমেজ সেটি একেবারেই পরিপূর্ণ বা ষোলকলা পূর্ণ হয় না বলে তারা আমাদেরকে কিন্তু জানিয়েছিল। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে খেজুর গুড়ের সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। অনেক এবার চলে যেতে চাই চট্টগ্রামের কর্ণফুলী বাজারে, সেখানে আছেন হোসেন জিয়াদ সহকর্মী। জিয়াদ, আপনার থেকে জানতে চাই যে সোয়াবিন তেলের সরবরাহ এবং সবকিছু মিলিয়ে একটা সংকট দেখা দিয়েছে, জানাবেন যে সংকটের পেছনের কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন এবং জনমানুষের দুর্ভোগী বা কেমন দেখতে পাচ্ছেন? অনেক মূলত গেল সপ্তাহ থেকেই বোতলজাত সয়াবিন তেলের একটি সংকট দেখা দিয়েছে চট্টগ্রাম সহ সারা দেশের বাজারে, যে কারণে বোতলজাত যেই মিলাররা রয়েছে তাদের সরবরাহ কমেছে। এরই মধ্যে সরবরাহ কমার কারণ হিসাবে তারা বলছিলেন যে দামে তারা আসলে বোতলজাত সয়াবিন তেল বাজারজাত করছিলেন সেখানে তারা বড় অঙ্কের লোকসানের মুখে ছিলেন। তারই প্রেক্ষিতে মূলত তারা সরবরাহ কমিয়েছিলেন। তবে এই সপ্তাহে কিছুটা স্বস্তির খবর যে বোতলজাত সয়াবিন তেল এরই মধ্যে আসতে শুরু করেছে, তারপরও যে সংকট সেটি কিন্তু কাটেনি। কারণ এক ধরনের এখনও পর্যন্ত নতুন দামের যে সয়াবিন তেল সেটি এখানকার খুচরা যে দোকানগুলো সেখানে পৌঁছায়নি। যেই সয়াবিন তেলগুলো দেখা যাচ্ছে 2 লিটার বা 3 লিটারের যে বোতলগুলো, সে বোতলগুলো কিন্তু আগের দামেই এখনও পর্যন্ত বিক্রেতারা বিক্রি করছেন। আর নতুন দামের যে সয়াবিন তেল সেটি তারা অর্ডার করেছেন, কিন্তু এখনও পর্যন্ত ডিলারের হাত ঘুরে খুচরা দোকান পর্যন্ত পৌঁছায়নি। তারা আশা করছেন যে সামনের রোববারের মধ্যে হয়তো তাদের কাছে নতুন দামের
দামের যে সয়াবিন তেল যে বাড়তি দাম ধরা হয়েছে সেই দামের হয়তো তেল এসে পৌঁছালে সংকট কিছুটা কেটে যাবে। এর পাশাপাশি স্বস্তির খবর, কারণ যেটি বলছিলেন যে ব্যবসায়ীরা ডিসেম্বরের এই শেষ সময়, শীতের এই শেষ সময়, এই মাঝামাঝি সময় থেকে মূলত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের শুরু পর্যন্ত এক ধরনের নিত্যপণ্যের বেচা বিক্রির ভরা মৌসুম বলা যায়। কারণ এর মধ্যে সামাজিক যে উৎসবগুলো, বিয়ে শাদী কিংবা অন্যান্য যে সামাজিক অনুষ্ঠান, পিকনিক, সেসব বেড়ে যায়, বিশেষ করে স্কুল বা শিক্ষাঙ্গনগুলো ছুটির পরপরই। সে কারণেই তারা ধরে নিচ্ছেন যে এই সময়টাতে তাদের বেচা বিক্রি কিছুটা বাড়বে। এরই মধ্যে পেঁয়াজের দাম কিছুটা কমেছে, 115 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছিল। উত্তরবঙ্গের বাজারে মুড়ি কাটা যে পেঁয়াজ, সে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে, যদিও খাতুনগঞ্জের বাজারে এখনও কিন্তু এসে পৌঁছায়নি। আশা করছেন যে এই সপ্তাহের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে এসে পৌঁছাবে। তো সেই পেঁয়াজ আসার খবরে মূলত খাতুনগঞ্জের বাজারে 10 থেকে 15 টাকা দাম কমেছে কেজিতে। আর খুচরা বাজারে আমরা দেখছি যে 80 টাকা কেজিতে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে। রসুন, আদা সহ অন্যান্য যেই পণ্যগুলো, সে পণ্যের দামও এখনও স্থিতিশীল আছে। 200 থেকে 220 টাকায় আদা রসুন বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ডিমের দাম কিন্তু কমেছে, ডজনে 5 টাকা। আমরা দেখছি যে ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা ডজন, অর্থাৎ সরকার যে দাম নির্ধারণ করেছিল অনেক আগেই, সেই দামে এখন ডিম পাওয়া যাচ্ছে। পাশাপাশি বলি যে শীতের মৌসুমে কিন্তু শাক সবজি থেকে শুরু করে যে মাছে বা সামুদ্রিক মাছ, প্রচুর প্রাপ্যতা এখন সামুদ্রিক মাছের, অন্তত 20 থেকে 30-40 রকমের সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে বাজারে। সে কারণেই সামুদ্রিক মাছের সরবরাহ থাকার কারণেই মূলত মিঠা পানির মাছের যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু আছে বাজারে। সব মিলিয়ে দাম অনেক কমেছে। তবে সামনে রমজান আসছে, যেহেতু রমজান আসছে, তারা ব্যবসায়ীরা আশা করছেন যে রমজানের যে পণ্যগুলো, ছোলা, চিনি থেকে শুরু করে অন্যান্য তেল, সেই পণ্যগুলোর সরবরাহ বাজারে ঠিক রাখার জন্য আমদানি হচ্ছে কিনা এবং বাজারে সরবরাহ ঠিক হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নজরদারির দাবি জানিয়েছেন অনেক। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ ও কারণ বাজার থেকে যুক্ত ছিলেন জাবেদ আবদুল্লাহ, জানাচ্ছিলেন নিত্য পণ্যের যেই সমস্ত দ্রব্যাদি তার সর্বশেষ দাম। শীত মৌসুমের শুরু থেকেই সমুদ্র ও পাহাড়ের অনাবিল সৌন্দর্যের টানে কক্সবাজারমুখী পর্যটকরা। শান্ত সাগরে গা ভাসানোর পাশাপাশি দর্শনীয় স্থানগুলোতে বাড়ছে পর্যটকদের বিচরণ। এদিকে কুয়াকাটায় পর্যটক আগমন বাড়ায়, হোটেল মোটেলের 90% রুম বুকিং হয়ে গেছে। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ ও কুয়াকাটায় আছেন সহকর্মী জসিম পারভেজ। তবে সরাসরি প্রথমে মন্তোষ, আপনার কাছে যেতে চাই। মন্তোষ, এই যে শীতের একেবারে শুরুর যে সময়টা, মৃদু শৈত্যপ্রবাহ চলছে, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, এবং গেল সপ্তাহের তুলনায় সাপ্তাহিক বন্ধের আজকের এই দিনে পর্যটকদের ভিড় নিয়ে ব্যবসায়ীরাই বা কি বলছেন? অনেক কক্সবাজারে এই মুহূর্তে একটা নাতিশীতোষ্ণ পরিবেশ বিরাজ করছে বলা যায়। খুব একটা গরমও নেই, খুব একটা শীতও কিন্তু পড়ছে না, এবং এইরকম একটা পরিবেশে কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ভিড় করেছেন। বিশেষ করে গতকাল বিকেল থেকে পর্যটকদের যে আগমন, সেটি ব্যাপক হারে বেড়েছে, এবং আজকে সকাল থেকে আমরা দেখছি যে সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে, এখানে কলাতুলি থেকে শুরু করে সুগন্ধা কিংবা লাবণী পয়েন্টের কথা যদি বলি, সবখানেই কিন্তু ব্যাপক পর্যটকের উপস্থিতি চোখে পড়ছে। এবং আমরা দেখছি যে যেহেতু আকাশে মিষ্টি রোদ এবং এই মুহূর্তে সাগরের যে শান্ত পরিবেশ এবং শীতল জলে কিন্তু আমরা দেখছি যে লোকজন স্নানে নেমেছেন, এবং তারা কিন্তু তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের নিয়ে এখানে অনেকটা উচ্ছ্বাস উদযাপনে কিন্তু তারা মেতে রয়েছেন। আমরা দেখছি ব্যাপক পর্যটক সমাগম, যেহেতু সৈকত কেন্দ্রিক যে সমাগম সেটি বেড়েছে, এ কারণে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বেচা কেনা বেড়েছে, এবং এখানে যে হোটেল মোটেলগুলো রয়েছে সবখানে 90% বেশি কক্ষ কিন্তু বুকিং রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে তারকা মানের যে হোটেলগুলো রয়েছে সবখানে কিন্তু শতভাগ কক্ষ বুকিং রয়েছে বলে আমরা এখানকার যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এখানে শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, এখানে অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে এখানে সেন্ট মার্টিন দ্বীপেও সম্প্রতি যাতায়াত শুরু হয়েছে পর্যটকদের। এবং আমরা কিছুক্ষণ আগে কয়েকজন পর্যটকের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে সেন্ট মার্টিন তারা এই মুহূর্তে যেতে গিয়েও কিন্তু তারা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তারা টিকিট না পাওয়ার কারণে, যেহেতু 2000 পর্যটক দৈনিক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, এর বেশি সংখ্যক পর্যটক রাত যাপনের কিংবা সেখানে যাতায়াতের সুযোগ এই মুহূর্তে নেই, সেই কারণে তারা যাওয়ার সুযোগটি পাননি। সেই কারণে তাদের মাঝে কিন্তু একটা আফসোস কাজ করছে। এবং
আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, তাদের কেউ কেউ আবার ইতিমধ্যে সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন এবং পরে কক্সবাজার শহরে এসে শহরের যে দর্শনীয় স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং এখানে সৈকত ছাড়াও অন্যান্য যে বিশেষ করে ইনানি হিমছড়ি কিংবা মহেশখালের আদিনাথ মন্দিরের কথা যদি বলি, এইসব পর্যটন স্পটেও কিন্তু লোকজনের বিচরণ বেড়েছে এবং এই কারণে সেখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচা কেনা বেড়েছে এবং পর্যটকদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটি যদি আরও দীর্ঘ সময় থাকে সেক্ষেত্রে তারা এখন যেভাবে ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন সেই ব্যবসা আরও জমবে সেটি তারা আশা করছেন। অনেক এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এবার চলে যেতে চাই আরেক প্রান্তে কুয়াকাটায়, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আপনি আছেন কুয়াকাটায়, জানাবেন যে সপ্তাহের ছুটির দিনে আপনার কাছে প্রশ্ন যে দক্ষিণ অঞ্চলের মানুষের সংখ্যায় কি সমুদ্র সৈকতে বেশি থাকে নাকি সমগ্র দেশ থেকে সেখানে পর্যটকরা যান, কি মনে করছেন ব্যবসায়ীরা, আর পাশাপাশি আপনি সেখানকার পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? আপনি জানেন যে দেশের দ্বিতীয় সমুদ্র সৈকত সংলগ্ন যে কুয়াকাটা সমুদ্র সৈকত, সেটি হচ্ছে দ্বিতীয় পর্যটন স্পট সমুদ্র কেন্দ্রিক। আর কক্সবাজার এবং কুয়াকাটা দুটি কিন্তু সমুদ্র কেন্দ্রিক পর্যটন স্পট হওয়ায় দেশে এবং বয়সের নানা বর্তমান শীত মৌসুম চলছে এবং একই সঙ্গে শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সের, নানা শ্রেণীর, নানা পেশার মানুষ ছুটে আসেন এই পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে। জানিয়ে রাখি যে দেশে এখন কিন্তু মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ায় কিন্তু শিক্ষার্থীদের একটা মিলন মেলা পরিণত হয়েছে এই কুয়াকাটা সৈকত। এখানে পিকনিক পার্টির স্পটে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে এবং আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে কুয়াকাটা সৈকতে। আপনাকে জানিয়ে রাখি কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রায় 22 কিলোমিটার এলাকায় গঙ্গামতি, কাউয়ারচর এবং লেমপুর বন সহ বিভিন্ন বন বনানীতে পর্যটকের ঠাসা রয়েছে। একই সঙ্গে যে সকল পিকনিক স্পট রয়েছে সে সকল পিকনিক স্পটেও কিন্তু পর্যটকে ঠাসা রয়েছে, তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এখন যে সমুদ্র সৈকত কুয়াকাটায় যে সাগরে কিছুটা উত্তাল রয়েছে পূর্ণিমার প্রভাবে, সেই উত্তাল ঢেউয়েও কিন্তু পর্যটকরা গোসল করে নিচ্ছেন এবং সৈকতে ভলিবল এবং ফুটবল সহ বিভিন্ন খেলায় তারা মেতে উঠেছেন। এক কথা বলা যায় যে কুয়াকাটা সমুদ্র সৈকত একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, সকল বয়সে সকল মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। এক কথা বলা যায় যে এই কুয়াকাটা সৈকতের যে 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেল রিসোর্টের 90 থেকে 95% রুম বুকিং হয়ে গেছে এই আগত পর্যটকের কারণে। ব্যবসা বাণিজ্যে গতি এসেছে, ব্যবসা বাণিজ্যেও তারা গতিশীল হয়েছে বলে ব্যবসায়ীরা খুশি এবং এই ছিল আমার কাছে সবশেষ। সাপ্তাহিক এই ছুটির দিনে সমুদ্রে পা ভেজাতে কক্সবাজার ও কুয়াকাটায় গিয়েছেন বেশ অনেক পর্যটক, সে বিষয়ে খোঁজখবর রাখছিলেন সহকর্মী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবার সাথে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ। সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য এমন মন্তব্য করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, হত্যাকারীরা গর্তে ঢুকে গেছে আর বিদেশে বসে দেশের শান্তি নষ্টের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না, কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না। দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। টাইম ম্যাগাজিনের 2024 সালের পার্সন অফ দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় টাইম ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেন ট্রাম্প। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই সূত্রের বরাতে বিষয়টি আগে ভাগেই প্রচার শুরু করে বার্তা সংস্থা রয়টার্স। টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস এক বার্তায় জানান, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্থান ও বিশ্বে রাজনীতিতে আমেরিকার গুরুত্ব তুলে ধরার 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ট্রাম্পকে নির্বাচিত করা হয়েছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ সফরের তৃতীয় দিনের প্রদর্শনী চলছে মিরপুর হোম অফ ক্রিকেটে। সেখানে আছেন সহকর্মী শরীফ রওশন, বিস্তারিত জানবো তার কাছে। রওশন, ট্রফি প্রদর্শনীতে বিসিবির পক্ষ থেকে কি আয়োজনে রাখা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? আজকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ দিনের প্রদর্শনী চলছে বিসিবিতে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম। সেখানে কিন্তু আজকে সকাল থেকে 11টা থেকে শুরু হওয়ার কথা ছিল এই প্রদর্শনী, এবং সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটার, নারী ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে যারা জড়িত সংগঠকরা ছিলেন সবারই কিন্তু আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে এসে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বিসিবিতে মিডিয়া সেন্টারের সামনে। তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে 11টার পরিবর্তে এটা শুরু হয়েছে 12টা বাজে। তবে 12টা বাজেও কিন্তু ক্রিকেটাররা বা বোর্ড পরিচালকরা বা বোর্ডের কর্মকর্তারা বা সাবেক সংগঠক, বর্তমান সংগঠক কাউকে আমরা এখানে দেখিনি আসতে। কিছুক্ষণ আগে বিসিবির 2 বোর্ড পরিচালক এসেছেন, তবে নামাজ চলছে, তারা বলছে যে নামাজ চলছে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আজ 3টা পর্যন্ত যেহেতু ট্রফিটি এই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে থাকবে, সেই ক্ষেত্রে তারা নামাজের পরে হয়তো বা তখন ক্রিকেটারদের বা সাবেক বর্তমান সংগঠকদের সবার একটা আসার বিষয় আছে। এবং যদি আমি একটু বলতে চাই যে এখন বাংলাদেশ পুরো দল কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আছে, মেইন দলটাও ওডিআই খেলছে। তার আগে যদি এনসিএল টি20 ফরম্যাটটা খেলছে, এনসিএলে বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু এখন সিলেটে অবস্থান করছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই বলছিল যে সিলেটে নিয়ে গেলে এই প্রোগ্রামটা করলে হয়তো বা সব ক্রিকেটার আসলে প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারত এবং সেটা আরও বেশি একটা জাঁকজমকতা পেত। যেহেতু এবার বাংলাদেশে সফর করছে, এরপরে দক্ষিণ আফ্রিকা, আজ রাতেই কিন্তু দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ট্রফিটি নিয়ে আবার আইসিসির কর্মকর্তারা তারা সফর করবেন। সেক্ষেত্রে আজকেই শেষ দিন, 13 তারিখের আগে 11, 10 থেকে 12 তারিখ কিন্তু কালকে বসুন্ধরা শপিং সেন্টারে কিন্তু প্রদর্শনীর জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আজ 3টা পর্যন্ত কিন্তু বিসিবিতে প্রদর্শনীর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ সফর শেষ করবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি। অনেক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ সফরের শেষ দিনে মিরপুর হোম অফ গ্রাউন্ডসে আছে ট্রফি। সেইখান থেকে সবশেষ যুক্ত ছিলেন জানানোর জন্য সহকর্মী শরীফ রওশন। দর্শক, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জানুয়ারিতেই যমুনা রেল সেতু উদ্বোধন, 1 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে, বাড়বে যোগাযোগের গতি। বৈধ অবৈধ প্রায় 12 লাখ রিকশায় রাজধানীর সড়কে বিশৃঙ্খলা, কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড় কেনার হিড়িক। এবং সিরিয়া জুড়ে ইসরায়েলি হামলায় জাতিসংঘের উদ্বেগ, ঝুঁকি এড়াতে তেল আবিবের হামলা, দাবি যুক্তরাষ্ট্রের। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।